হায়ার ম্যাথ প্রথম পত্রের টপ 15 সিকিউ সাজেশন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে দেখব হায়ার ম্যাথ প্রথম পত্র থেকে কিভাবে তুমি খুব সহজে A+10 তুলে ফেলতে পারো, কিভাবে খুব সহজে তুমি তোমার প্রস্তুতিটাকে গুছিয়ে নিতে পারো। টপ 15 সিকিউ সাজেশন মানে এই না যে প্রত্যেক চ্যাপ্টার থেকে যে 15টা প্রশ্ন হবে সেই 15টার মধ্যে একটা তোমার বোর্ডে আসবে, নট দ্যাট। সেই 15টা প্রশ্ন বা সেই টাইপের প্রশ্নগুলো পড়লে তুমি আসলে দেখবে যে তোমার সমস্ত টাইপ কাভার হয়ে গেছে। সেই টাইপগুলোর মধ্য থেকে তোমার পরীক্ষা আসবে, হুবহু পরীক্ষায় কিন্তু বোর্ড পরীক্ষা এখন আসছে না। তাই তোমাকে কিন্তু সেই টাইপগুলো ভালো মতো বুঝে রাখতে হবে, যেন ঠিক আছে এই টাইপ বুঝেছি, এই টাইপের মতো আসলে আমি পারবো। সো এই কথাটা সবাই শুরুতেই মাথায় রাখবে এবং এতে করে তোমার খুব সহজে দেখবা চ্যাপ্টারটা গোছানো হয়ে যাচ্ছে। যাদের অনেক বেশি গ্যাপ, যারা বুঝতে পারছো না যে আমি সব ম্যাথ করবো কিনা প্রত্যেকটা চ্যাপ্টারের, এতগুলো ম্যাথ করা তোমার পক্ষে এখন সম্ভব না, তাই তোমাকে গুছিয়ে সেগুলোই পড়তে হবে যেগুলো পরীক্ষায় আসে, যেই টাইপগুলো আসার সম্ভাবনা 90%। সো 90% কিন্তু তুমি এখান থেকে আসলে এই টাইপগুলো থেকেই প্রশ্ন পাবা। সো সেটা মাথায় রাখতে হবে। তো চলো আমরা শুরু করি। শুরুতে সকলের ভিডিওটি আমরা শেয়ার করে দিব, তারপরে আমরা চলো ক্লাসটা শুরু করি। আমরা প্রত্যেকে কিন্তু প্রায় সময় বিভিন্ন ধরনের ডাউট ফেস করে থাকি এবং সেই ডাউটগুলো সলভ করার জন্য আমরা অপেক্ষা করি কবে সেই সাবজেক্টের টিচারের ক্লাস আসবে, বা বন্ধুদের অপেক্ষায় থাকি, বা আমরা ইন্টারনেট থেকে সাহায্য নিয়ে থাকি। সেক্ষেত্রে আমরা ChatGPT বা AI থেকে যখন আমরা সাহায্য নিতে যাই, তখন কিন্তু যেই বিষয় সম্পর্কে তুমি আসলে ডাউট ছিল তোমার, সেই সম্পর্কে যখন তুমি প্রশ্ন করো, তখন কিন্তু ভাস্ট অনেক ধরনের ইনফরমেশন চলে আসে। সেই কাঙ্ক্ষিত উত্তরটা বের করতে তোমার কিন্তু একটু সময় লেগে যায় এত ইনফরমেশন থেকে। এই ক্ষেত্রে তোমাকে হেল্প করতে পারে সুন্দর একটা মডেল, সেটা হচ্ছে চর্চা AI। সেই মডেলটি কিন্তু হচ্ছে তোমাদের যে বই SSC এবং HSC তোমাদের যেই হচ্ছে পাঠ্য বই, সেই বই থেকে কিন্তু এই AI মডেলকে ট্রেন করা হয়েছে। তুমি যখন যে কোনো বিষয় সম্পর্কে তোমার ডাউট থাকবে, তুমি ডাউট জিজ্ঞেস করবে, তোমার যে বই, সেই বইয়ের আলোকে কিন্তু সেই ডাউটের সলভটা তুমি পেয়ে যাবে। শুধু তাই নয়, তুমি কিন্তু এখানে টেক্সট আকারে অথবা ইমেজ আকারে তোমার ডাউটগুলো সলভ করে নিতে পারো। চলো তোমাকে ছোট্ট একটা ডেমো তোমাকে আমি দেখাই। যেমন এই চর্চা অ্যাপে আসলে তুমি কিন্তু সেই চর্চা AI এই ডাউট সলভিং এই চমৎকার ফিচারটি পেয়ে যাবা। সেখানে তুমি দেখো টাইপ করে হচ্ছে তোমার প্রশ্ন জিজ্ঞেস করতে পারো, বা এখানে প্লাস বাটনে ক্লিক করে তোমার যদি পিকচার থাকে কোনো একটা ডাউটের, সেটাও কিন্তু তুমি সেখানে দিতে পারো। এবং তোমাকে জাস্ট একটু দেখাই, যেমন সাপোজ আমি এখানে হায়ার ম্যাথ সম্পর্কে জিজ্ঞেস করলাম, তাহলে দেখো হায়ার ম্যাথ সম্পর্কে তোমার সাপোজ তুমি ম্যাট্রিক্স সম্পর্কে জিজ্ঞেস করেছো, ম্যাট্রিক্স সম্পর্কে তোমাকে তোমার যে সেই ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা দরকার সেটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। এবং এই ডাউটটা সলভ করতে করতে তুমি কিন্তু এখানে আরও একটা সুন্দর জিনিস পাবা, যে এই সম্পর্কে আমাকে কিছু প্রশ্ন দাও। অর্থাৎ এই সম্পর্কে তুমি কিছু প্রশ্ন প্র্যাকটিস করে নিজেকে আরও যাচাই করে নিতে পারবে যে এই সম্পর্কে তোমার ডাউট আরও আছে কিনা। তো সুন্দর একটা জিনিস। কিন্তু সাপোজ তুমি এটা একটা প্রশ্ন দেওয়া আছে, তুমি উত্তর করলা, এই দেখো উত্তরটা কারেক্ট হয়েছে এবং সেই উত্তরটার এক্সপ্লেনেশনও কিন্তু এখানে চমৎকারভাবে দেওয়া আছে। শুধু আমাদের এই AI স্পেশাল এই ফিচারগুলোই কিন্তু নয়, এছাড়াও তোমার বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়ালসের একদম ইনস্ট্যান্ট অ্যাক্সেস পেতে তুমি কিন্তু চর্চা অ্যাপটি এখনই ডাউনলোড করে নিতে পারো। এবং চর্চা অ্যাপটি ডাউনলোডিং লিঙ্ক তুমি পেয়ে যাবে আমাদের কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে। সো প্রথমে দেখতে পাচ্ছ হচ্ছে আমাদের কি ম্যাট্রিক্স। সো এই ম্যাট্রিক্স এই চ্যাপ্টারের মধ্যে থেকে আমাদের একটা কিন্তু প্রশ্ন অবশ্যই থাকছেই। সো এখান থেকে 10 নাম্বার কিন্তু তোমাকে কনফার্ম করতেই হবে। তুমি চ্যাপ্টার আগে পড়েছো, আগে পড়োনি, যে অবস্থায় থাকুক, তুমি চাইলে এখান থেকে 10 মার্কস একদম নিঃসন্দেহে কনফার্ম করতে পারো। সো কী ধরনের প্রশ্নগুলো আসলে এখানে আসে, সো খেয়াল করো এখানে ক নাম্বারে কী ধরনের প্রশ্নগুলো আসে। এখানে ক নাম্বারে এতগুলো টাইপের প্রশ্ন আসতে পারে। তোমাকে ক নাম্বার অর্থাৎ এখানে 2 মার্কস পাওয়ার জন্য কী কী পড়তে হবে আসলে তুমি সেভাবেই গুছিয়ে পড়ো। দেখো তোমাকে টাইপগুলো আমি বলে দিই। প্রথমেই তোমাকে পড়তে হবে ম্যাট্রিক্স সম্পর্কিত ধারণা, অর্থাৎ ম্যাট্রিক্সের ধারণাগুলো রাখতে হবে। অর্থাৎ ম্যাট্রিক্সের বিভিন্ন ধরনের ম্যাট্রিক্সের সংজ্ঞা তোমাকে জিজ্ঞেস করবে, এই ম্যাট্রিক্সটা এই সমঘাতী কিনা, এই ম্যাট্রিক্সটা অভেদঘাতী কিনা, এরকমভাবে জিজ্ঞেস করবে। তার মানে ওই ম্যাট্রিক্সের সংজ্ঞাটা তুমি জানা থাকলে তুমি সেই উত্তরটা করতে পারবে। সেরকম ডেমো প্রশ্ন আমি তোমাকে দেখাচ্ছি। তাহলে সেই সংজ্ঞা সম্পর্কে ধারণা রাখতে হবে, বা ট্রেস সম্পর্কে ধারণা রাখতে হবে ম্যাট্রিক্সের। সো ম্যাট্রিক্সের ধারণা। তারপরে তোমাকে যেমন এখানে একটা প্রশ্ন তোমাকে ডেমো দিয়েই দিয়েছি, তোমাকে একটা ম্যাট্রিক্স দিয়ে বলবে একটি অভেদঘাতী ম্যাট্রিক্স বা একটা সমঘাতী ম্যাট্রিক্স ব্যাখ্যা করো। সো 2 নাম্বার তুমি পেয়ে যাবে খুব আরামসে। সো একটা জিনিস গেল, এটা পরীক্ষা আসতে পারে, অথবা কারো বোর্ডে এটা আসবে না, কারো বোর্ডে এটা আসবে। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ মান নিয়ে ছোট ছোট ধরনের যে যোগ বিয়োগ গুণগুলো আছে সেগুলো আসতে পারে। কারো বোর্ডে এটা আসবে, কারো বোর্ডে এটা আসবে যে বিপরীত ম্যাট্রিক্স বা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স জিজ্ঞেস করবে। এই ম্যাট্রিক্সটা একটা দেওয়া থাকবে, বলবে কে এর মান কত হলে ম্যাট্রিক্সটি কি হবে, যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। সো এভাবে তোমাকে জিজ্ঞেস করবে। কারো বোর্ড পরীক্ষা এটা আসবে, কারো বোর্ড পরীক্ষা এটা আসবে ম্যাট্রিক্সের সমতা, এটা দিয়ে ছোট রকমের ম্যাথ আসবে 2 নম্বরের জন্য। অথবা কারো বোর্ডে এটা দিয়ে ক নম্বরের প্রশ্ন আসবে, বিস্তার না করে প্রমাণ। তাই তুমি তো জানো না যে কোন বোর্ডে আসলে তোমারটা আসবে, কোন প্রশ্নটা তোমার বোর্ডে আসবে তুমি জানো না। তাই তোমাকে এই প্রত্যেক টাইপ থেকে অ্যাটলিস্ট মিনিমাম একটা করে ম্যাথ তোমার করা থাকতে হবে। তুমি যেন অ্যাটলিস্ট বুঝতে পারো ওকে ফাইন এভাবে আসছে, তাহলে আমি এভাবে করলেই হয়ে যাবে। এই প্রত্যেক টাইপ থেকে তোমার একটা করে ম্যাথ করা থাকতো। তাই তুমি যদি এখান থেকে 1 2 3 4 5 এই 5টা ম্যাথ করো, 5টা ম্যাথ করলে তোমার কি হবে, একটা 2 নাম্বার তুমি নিশ্চিত যে হ্যাঁ এভাবে আসতে পারে।
ঠিক আছে। সো গেল, এই জিনিসটা সাধারণত এভাবে আসে, বিগত বছরের তুমি প্রশ্ন অ্যানালাইসিস করে দেখবা এভাবেই ক নাম্বারগুলো আসে। সো গেল আমাদের ক নম্বরের প্রশ্ন। খ নম্বরে আসলে বিশেষ করে কি আসে দেখো, খ নম্বর আসে হচ্ছে যোগ বিয়োগ গুণ, অর্থাৎ একটু বড় ধরনের প্রদত্ত রাশি দেওয়া থাকবে যে a² যোগ 2a মাইনাস i, এরকম টাইপের একটু বড় ধরনের প্রদত্ত রাশি থাকবে এবং তোমাকে জিজ্ঞেস করবে যে এখানকার এই রাশিটার মান বের করো, 4 মার্কসের জন্য আসবে। অথবা তোমাকে একটা ম্যাট্রিক্স দিয়ে মান নির্ণয় বলতে পারে, হ্যাঁ একটা নির্ণায়ক দিয়ে তোমাকে বলতে পারে যে এটার মান নির্ণয় করো। বিপরীত ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স এটা কিন্তু একটু বড় করেও আসতে পারে পরীক্ষাতে 4 মার্কসের জন্য। সমীকরণ জোটের সমাধান এবং বিশেষ করে নির্ণায়কের প্রমাণ। সো এইটাই তুমি সমস্যায় পড়বা, আর কোথাও তোমার সমস্যা হবে না, আর বাকি সবই তুমি আসলে মোটামুটি পারবা। সমস্যায় তুমি পড়বা হচ্ছে নির্ণায়ক প্রমাণ এখানে, কারণ এই জিনিসটা কমন না পড়লে একটু তোমার জন্য টাফ হয়ে যাবে পরীক্ষার হলে বসে চিন্তা করা। যাদের আগে থেকে ভালো প্র্যাকটিস নাই, যারা নতুন পড়ছো, যারা নতুন, হ্যাঁ তো তাদের জন্য একটু কিন্তু টাফ হয়ে যাবে। সেই জন্য আমরা এখানে একটু সময় দিব, বলে দিব আমি। তো চলো তাহলে আমি বলি কোন কোন প্রশ্নগুলো পড়বা। ক নম্বরের জন্য ফার্স্টে বলছিলাম যেমন তোমাকে জিজ্ঞেস করবে কি এরকম, এভাবে তোমাকে জিজ্ঞেস করবে ক নম্বরে, ঠিক আছে, এভাবে জিজ্ঞেস করবে যে এই ম্যাট্রিক্সটি কি অভেদঘাতী কি না যাচাই করো। দেখো যশোর বোর্ড 21 থেকে তুমি করে নিলা, যেরকম তোমাকে বলেছিলাম। ঠিক একইভাবে দেখো প্রশ্নটাও এখানে, উত্তরটাও এখানে দেওয়া আছে। এরকম আরও একটা প্রশ্ন এসেছিল ঢাকা বোর্ড 19-এ, অভেদঘাতী ম্যাট্রিক্স কি না। তো তুমি অভেদঘাতী ম্যাট্রিক্সের জন্য কী করতে সেটা দেখে নিবা, a² = i হলে সেটা অভেদঘাতী হয়। সো তুমি এভাবে করে একটু প্র্যাকটিস করে রাখবা। একইভাবে তোমার আরেকটা প্রশ্ন তোমাকে দিচ্ছি, সমঘাতী ম্যাট্রিক্স কিনা, সিলেট বোর্ড 23 থেকে তুমি এটা প্র্যাকটিস করে নিলা। হ্যাঁ তুমি এভাবে আলাদা আলাদা করে খুঁজে খুঁজেই পড়ো, সমস্যা নাই। তুমি এখান থেকে এই ভিডিওটা তুমি পজ করো আর একেবারে সাথে সাথে শিখে ফেলো, তাও হয়, ঠিক আছে। সো দেখো সমঘাতী ম্যাট্রিক্স আরও একটা বোর্ড এসেছে, ঢাকা বোর্ড 22। আমি একটা বা দুইটা করে দেওয়ার চেষ্টা করেছি, কারণ তুমি একবার করলা, একবার দেখে দেখে বুঝে বুঝে করলো, আর একবার না দেখে একবার প্র্যাকটিস হয়ে গেল। তাই তুমি ভিডিওটার সাথে সাথে পজ করো আর প্র্যাকটিস করো, পজ করো প্র্যাকটিস করো, এভাবেও কিন্তু তুমি এগিয়ে যেতে পারো, ঠিক আছে। ঢাকা বোর্ড 22। সো এছাড়াও আরও কী আসতে পারে এই ম্যাট্রিক্সের আমাদের ধারণা থেকে, বিভিন্ন ধরনের সংজ্ঞার কথা তো বলেছি, সবগুলো সংজ্ঞা একবার দেখে নিব, তারপরে আমরা এই দেখো আরও একটা প্রশ্ন এভাবে তোমার কিন্তু এভাবে ব্যাখ্যাও করতে বলতে পারে যে বিপ্রতিসম ম্যাট্রিক্স, সেটা খুব ইম্পর্টেন্ট। রাজশাহী বোর্ড 22-এ আসছে বিপ্রতিসম ম্যাট্রিক্স দিয়ে আমাদের কিন্তু এভাবে জিজ্ঞেসও করে। দেখো ময়মনসিংহ বোর্ড 21-এ আসছে, আমরা ময়মনসিংহ বোর্ড 21-ও করে ফেলবো, যে বলছে বিপ্রতিসম কিনা যাচাই করতে বলছে, তোমাকে বলবে এটা এই ম্যাট্রিক্স না যাচাই করো। এই টাইপের প্রশ্নের সম্ভাবনা সবচেয়ে বেশি 2 মার্কসের জন্য। সো সেক্ষেত্রে শর্তটা মুখস্থ রাখবা, এটি সমান সমান -a হয়। সো একে ট্রান্সপোজ করলে যদি -a পাওয়া যায় তাহলে সেটা কি হবে, বিপ্রতিসম। অনেক আগে এসেছিল 19 সালে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের পার্থক্য, সেটাও একবার চোখ বুলিয়ে রাখতে পারে। সো ক নম্বরে এই টাইপ থেকে বুঝে ফেললা যে কোন কোন বোর্ডের কোন কোন ম্যাথ করবা। আমার সাথে সাথে ভিডিও পজ করো, প্র্যাকটিস করো, পজ করো, প্র্যাকটিস করো। এবং এই টাইপে ঢোকার আগে তুমি ম্যাট্রিক্সের সবগুলো সংজ্ঞা যে এই ফার্স্ট ইয়ারে পড়েছিলা, সবগুলো সংজ্ঞা তুমি একবার চোখ বুলায় নাও। কারণ কি, কোনটা স্কেলার ম্যাট্রিক্স, কোনটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, এই যে যত সংজ্ঞা আছে, কোনটা অভেদঘাতী ম্যাট্রিক্স, সবগুলো সংজ্ঞা তুমি পড়ে করতে তোমার এমসিকিউ কাভার হয়ে যাবে, এমসিকিউ কাভার হয়ে যাবে। সো অবশ্যই সেটা করো। এরপর তুমি দেখো যে টাইপ 2 ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এই ব্যতিক্রমী ম্যাট্রিক্স থেকে এখানে তুমি দেখো কি কি পাচ্ছ, যে এই যে বলছিলাম না কে এর কোন মানের জন্য ব্যতিক্রমী হবে, উত্তর সহ দেওয়া আছে, তুমি একটু এখান থেকে করে ফেলা। ঢাকা বোর্ড 21-এ তুমি এটা পেয়ে গেলা। সো গেল এই জিনিসটা। একইভাবে দেখো জিজ্ঞেস করে ব্যতিক্রম হলে কে এর মান কত। সো অলরেডি বলেছি তোমাকে এই টাইপটা, চিটাগাং 23 উত্তর আছে। একইভাবে ঢাকা বোর্ড 22-এও সেম প্রশ্ন তুমি এখানে করে ফেললা। সো ব্যতিক্রমীটাও হয়ে গেল, ম্যাট্রিক্সের ধারণাটা, সংজ্ঞাটাও হয়ে গেল কি আসতে পারে। এরপরে তুমি দেখো আমি কিন্তু এখানে তোমাকে ফুল সিকিউ না দিয়ে একদম টাইপ ওয়াইজ দিচ্ছি, যে টাইপ ওয়াইজ দিলে আরও বেটার হয়। হ্যাঁ তুমি একদম টাইপ করে তুমি আসলে সেই টাইপ, প্রত্যেক টাইপ তোমার করা থাকতেছে, তোমার ভয় আরও কমে যাবে, তোমার সাহস আরও বাড়বে যে হ্যাঁ প্রত্যেক টাইপই তো আমি করেছি, প্রশ্ন নতুন দিক সমস্যা নেই, আমার টাইপ তো কমন পড়ছে, যে ম্যাট্রিক্সের ট্রেস বের করতে বলছে আমি তো পারছি, একটা ম্যাট্রিক্সে শিখেছো অন্য ম্যাট্রিক্সে আসছে তো পারলা তো। হ্যাঁ সো এই হচ্ছে ব্যাপারটা। সো টাইপ থেকে দিচ্ছি, তাহলে টাইপ করে প্র্যাকটিস করে তোমরা আরও বেশি কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। সো ট্রেসের ম্যাট্রিক্সের সমতা কী গেছে দেখো এখানে, সমতা, ট্রেস এবং হচ্ছে সহগুণক, যে ট্রেসের কথা বলছিলাম। সো এই যে মুখ্যকরণের যেই যোগফল সেটাকে আমরা কি বলি, উপাদানগুলো যোগফলকে আমরা ট্রেস বলি। দেখো 4, 3, 4 যোগ করলে কি পাবো, ম্যাট্রিক্সের ট্রেস পেয়ে যাবো বলছিলাম। এবং দেখো এটা কিন্তু অলরেডি আসছে, বোর্ডের নামটা দেখতে পাচ্ছি না, কিন্তু এই প্রশ্ন তুমি এখান থেকে প্র্যাকটিস করে ফেলো। তোমাকে বলছে এম মান কত হলে ম্যাট্রিক্স ট্রেস 5 হবে। সেম একইভাবে তুমি ট্রেসের জিনিস তুমি জানো, বের করে ফেলতে পারবা। দেখো বলছে ডিটারমেন্ট a = 0 হলে সমীকরণের বাস্তব মূল্যে এর ট্রেস নির্ণয় করো। তার মানে তোমার কিন্তু গ নম্বরে আসছে, 4 মার্কসের জন্য আসছে। সো এই বোর্ডের প্রশ্ন আমরা করে ফেলবো আমরা এখান থেকে, ঠিক আছে। সো এই প্রশ্ন একটু বোর্ডটা দেখা যাচ্ছে এখানে, বোর্ডটা উল্লেখ হয়নি। সো তুমি এই প্রশ্ন একটু কষ্ট করে খুঁজে নিও, 3+x টেস্ট পেপারে খুঁজলে পেয়ে যাবা, 3+x, 1+x বা 4+x, বা কেউ কমেন্টে লিখে দিও, যারা পেয়েছো কমেন্টে লিখে দিও, যারা পাচ্ছ না কমেন্ট থেকে চেক করো। সো এইটা একটু করে যাবো আমরা, গ নম্বরে আসছে কিন্তু ট্রেস থেকে তোমার প্র্যাকটিস শেষ হয়ে গেল। তারপরে দেখো আমরা ম্যাট্রিক্সের সমতার কথা জানি,
যে এই ম্যাট্রিক্স সমান সমান এই ম্যাট্রিক্স হলে এক্স ওয়াই এর মান বের করো। তাহলে আমরা কি লিখবো প্রশ্ন মতে এইটুকু সমান এইটুকু, তারপরে এই -1 সমান -1 তো গেল। এই যে এই ভুক্তি সমান সমান কি এই ভুক্তি, তাহলে তুমি এত সমান সমান এত, এত সমান সমান এত, তুমি এক্স আর ওয়াই এর মান বের করে ফেলতে পারো। খুবই সহজ, ক নম্বরের জন্য কিন্তু আসে, ক নম্বর সে এমসিকিউতেও আসে। সো তুমি ম্যাট্রিক্সের সমতা থেকে এটা করে ফেললা। শর্ত আসতে পারে একবার চোখ বুলিয়ে রাখো, এখান থেকেই তুমি স্লাইড থেকেই বা হচ্ছে তোমার ফোন থেকেই তুমি চোখ বুলিয়ে রাখো। গেল এটা। টাইপ 4 আমরা চলে যাচ্ছি যোগ বিয়োগ গুণ থেকে। আমরা দেখো প্রত্যেক টাইপ থেকে একটা বা দুটা করে ম্যাথ খুবই সহজ তোমার পক্ষে করা খুবই সম্ভব, সব টাইপ করা সম্ভব হবে। সো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ এটা আমরা কি করতে পারি দেখো, এখানে আমাদের কিন্তু গ নাম্বারের জন্য একটু আসতে পারে। তোমাকে এরকম করে বলবে কি যে এফ অফ এক্স সমান সমান এত, তাহলে এফ অফ এ সমান সমান এত। এই যে এটা তোমাকে করতে হবে, তোমাকে বলবে কি এফ অফ এ সমান সমান বের করো। প্রশ্নে দেওয়া থাকতে পারে যে এফ অফ এক্স সমান সমান এত, আর এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, তোমাকে বললো এফ অফ এ সমান কত। তো এই যদি বসায় দেওয়া এক্সের জায়গায় হয়ে যাবে এই স্কোয়ার যোগ 2a + 3 এর মানে কি, মানে হচ্ছে একেই স্কোয়ার করতে হবে তোমাকে, 2 এর সাথে এ তোমাকে গুণ করতে হবে, তারপরে এই প্রদত্ত রাশিটার মান বের করতে হবে। হ্যাঁ ঠিক আছে, এরকম প্রদত্ত রাশি এরকম। সো এরকম তোমার যখন মান বের করতে বলবে তখন তুমি মানটা কীভাবে বের করবো দেখো, সেই টাইপের প্রশ্নগুলো সলভ করা যাক। খ নম্বরে এসেছে, হ্যাঁ সিলেট বোর্ড 23, একটু প্র্যাকটিস করে নিব আমরা। a² - 7a - 8i3। সো এটা তারা কি বোঝাচ্ছে আসলে, তো হ্যাঁ নির্ণয় করছিলাম পি সমান সমান 2। সো পি এর মানটা আমরা সব 2 বসাই দিয়ে এ পাবো, তারপরে আমরা a² করবো -7a করবো এভাবে করবো। সো এই রাশিটার মান কীভাবে বের করতে পারি। সো এই টাইপের একটা প্রশ্ন আমাদের প্র্যাকটিস করে রাখা উচিত, একটা না বরং দেখো আমি 2টা দিয়ে দিয়েছি, আরও হয়তো বা সামনে আছে 2-3টা আছে। সো এফ সি তোমাকে বলছে কি যে সি এবং এফ অফ এক্স এত, তাহলে তোমার যদি সিটা বসাই দাও তাহলে হয়ে যাবে কত, c² + 5c + 6। দেখো এই যে c² মানে কি, এটাকে স্কোয়ার করতে হবে। 5c মানে কি, এটা কি করতে হবে যে 5 দিয়ে গুণ করতে হবে। একইভাবে এভাবে তোমাকে আগে যাবো তুমি, ঠিক আছে। তো একইভাবে দেখো এরকম প্রশ্ন আরও রয়েছে, এই টাইপের প্রশ্নগুলো তুমি একটু প্র্যাকটিস করবা। দিনাজপুর বোর্ড 23, দিনাজপুর বোর্ড 23 আবার একটা আমরা ভিন্ন প্রশ্ন এখানে পেয়ে গেলাম। সো আমরা এই পেজের পরে একটা ফাঁকা দিয়ে রাখি। এবার আমাদের ভিন্ন প্রশ্ন শুরু হচ্ছে, সেটা হচ্ছে কি ইনভার্স, বিপরীত ম্যাট্রিক্স। দেখো বিপরীত ম্যাট্রিক্স নিন, এবং এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসার চান্স, তোমার পরীক্ষায় এটা চলে আসছে এই সম্ভাবনা 90%। হ্যাঁ ম্যাক্সিমাম বোর্ডে দেখবা এই জিনিসটা আসছে, যেরকম বিপরীত ম্যাট্রিক্স, অর্থাৎ তোমাকে ইনভার্স নির্ণয় করতে বলবে যে এই ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয় করো। এটা সরাসরি বলতে পারে, তোমার বোর্ড যদি অনেক ভালো হয়, তাদের মনে প্যাচগোজ না থাকে, ডাইরেক্ট জিজ্ঞেস করে যে ভাই তুই এটা ইনভার্স বের কর, শেষ। কিন্তু যাদের মনে একটু প্যাচগোজ আছে তারা এটা সরাসরি বলবে না, মুখে এটা উচ্চারণ করতে তারা লজ্জা পায়, খাতায় লিখিতে তারা লজ্জা পায়, তারা এটা লিখবে না, তারা বরঞ্চ এটাকে অন্যভাবে লিখে দেখাবে। কীভাবে লিখে দেখাবে? সো ইনভার্স ম্যাট্রিক্সটা কিন্তু একদম মাস্ট, অবশ্যই সবাই 2-3 বার প্র্যাকটিস করবো, যেন এটা নিয়ে কোনো ডাউট না থাকে, কোনো ধরনের মানে ঝামেলা না পড়ো তুমি পরীক্ষার হলে। সো এটা আসবে 4 মার্কস তোমাকে কনফার্ম করতে হবে এখান থেকে। সো দেখো এই যে বলছিলাম, যারা হচ্ছে অনেকে একটু লজ্জা পায় তারা এভাবে দিবে, PR = RP = I হলে ব্যয় করো। তো তখন তোমাকে কিন্তু এভাবে করে একটু বুঝে নিতে হবে। হ্যাঁ তাকে এই উত্তরটার জন্য রেখে দিয়েছি ঢাকা বোর্ড 23 প্রশ্নের জন্য আমরা প্র্যাকটিস করব, কারণ তখন তুমি দেখো কেস 2 লেখা, তার মানে পরীক্ষা তোমার কী হতে পারে, সহজ কেস একটু ভিন্নভাবে আসলে কেস 2 এভাবে আসতে পারে। তাই তুমি এই বোর্ডটা অবশ্যই প্র্যাকটিস করবা, ঢাকা বোর্ড 23 বিপরীত ম্যাট্রিক্স থেকে, ঠিক আছে। সো তারপর দেখো এরকম তোমাকে দিয়ে দিবি, এত এর সাহায্য এটা নির্ণয় করো, সেটা হচ্ছে কেস 3 আমাদের। হ্যাঁ আর একটা কেস, তাহলে তুমি এরপরে প্র্যাকটিস করবে রাজশাহী বোর্ড 23, তাহলে বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্সের সব ধরনেরই তোমার প্র্যাকটিস হয়ে যাবে। সো এই জন্য তোমাকে আমি এভাবে করে খুঁজে খুঁজে দিলাম, ঠিক আছে। দেখো উত্তরটাও দেওয়া আছে, তুমি সাহায্য নিয়ে এটা করে ফেলো। বা ইনভার্স এভাবে থাকতে পারে, অনেকে দেখে ভয়ই পাবে, জি আল্লাহ এটা কি, তো আমি পারবো না, জীবনে পারবো না। সো ভয় পাবে, কিন্তু সে আসলে পারে জিনিসটা, কিন্তু একটু ভয় পাবে আর কি। সো ভয়টা যেন না লাগে, তুমি একটু প্র্যাকটিস করে রাখবা যশোর বোর্ড 22 থেকে, বুঝতে পেরেছো এটা? ওকে গেল আমাদের। সো আমাদের কিন্তু সবগুলো হয়ে গেল, আমরা অলরেডি ব্যতিক্রম ম্যাট্রিক্স দেখেছি, এটা করার দরকার নেই তোমার এখান থেকে, শেষ। তাহলে ইনভার্স পর্যন্ত হয়ে গেল। এবার আরও আমাদের খ নম্বরে কী আসে বা গ নম্বরে কী আসে, সমীকরণ জোটের সমাধান। তোমাকে সমীকরণ দিয়ে বলবে কি এটাকে সমাধান করো, তিনটা সমীকরণ দিয়ে বলছে কি এই সমীকরণ জোটের সমাধান নির্ণয় করো। ঢাকা বোর্ড 23 প্রশ্ন করলে তোমার কিন্তু সেই জিনিসটা হয়ে যাচ্ছে। ওকে তুমি করে ফেললা। বলছে দেখো এখানেও সেম একটা সমীকরণ দেওয়া আছে, বলছে যে সমাধান করো, ক্রেমারের সাহায্যে সমাধান করো। খেয়াল করো এভাবে দেওয়া, তুমি তো এটা এক্সপেক্ট করো নি। তুমি পরীক্ষা আশা করছিলে যে আমারটা এমন থাকবে, পরীক্ষা হলে প্রশ্ন পায় দেখো যে এমন। হ্যাঁ তুমি তো কী করবো, প্রথম লাইনেই যারা একটু কম করেছো তাদের একটু ডাউট আসতে পারে। তো এই জন্য তুমি দেখো এই প্রশ্নটা সলভ করে রাখবা দিনাজপুর বোর্ড 22, তাহলে তোমার কিন্তু
সেটাও হয়ে যাবে, প্র্যাকটিসটা হয়ে যাবে, এবং হচ্ছে পাশাপাশি হচ্ছে তোমার এই জিনিসগুলো সলভ হয়ে যাবে। এই ধরনের জিনিস আসলে প্যারা খাবো না। দেখো এই ধরনের জিনিস কিন্তু আসবে, কারো কারো বোর্ডে দিয়ে দিবে। তো ঢাকা বোর্ড 21-এর প্রশ্নটাও তুমি আরেকবার প্র্যাকটিস করে রাখো। তো আমি 2টা প্রশ্ন রেখেছি এরকম 2-3টা, যেন তোমার হচ্ছে একটু বেশি ইজি হয়। বা ক্রেমারের সাথে সমাধান করতে বলবে, তোমাকে এইভাবে সমীকরণ দিয়ে দিবে, তখন তুমি একটু প্যারা খাবা যে আরে সমীকরণ আবার কেমনে কি, এই সমীকরণ তো বুঝলাম না, এই যেরকম bx = a⁻t এরকম দিয়ে দিতে পারে। সো এরকম দিয়ে দিলে তখন তোমার একটু ভয় পাবো। আবার তো ভয় পাওয়ার কিছু কারণ নেই, তুমি এখান থেকে বুঝে নিবা তোমাকে কার মান বের করতে বলেছে, এক্স এর মান বের করতে বলেছে এখান থেকে, হ্যাঁ, যে সমাধান করে এক্স ওয়াই জেড এর মানগুলো বের করতে হবে। সো একটু প্র্যাকটিস করে রাখবো আমরা। যশোর বোর্ড 23 থেকে প্রশ্নটা, যশোর বোর্ড 23, আর একই সিস্টেম, তারপরে আমরা যেন বুঝতে পারি। এবার আরেকটা টাইপ এখানে ভ্যারিয়েশন রয়েছে। দেখো তুমি আরেকটা গ নম্বর প্র্যাকটিস করবে এখানে, সেটা হচ্ছে যে এই গ নম্বরটা সিলেট বোর্ড 22-এর। কেন? কারণ এখানে দেখো সমীকরণই নাই, ম্যাট্রিক্স আছে সমীকরণই নেই। তোমাকে বলেছে AB = I3, তো তোমাকে A এর সাথে B গুণ করে = I3 ধরে আগে সমীকরণটা বের করতে হবে। তো সমীকরণ যখন বের করে ফেলবো, তারপর বাকিটুকু তো আমরা পারি সমীকরণ সমাধান, এই যে বাকিটুকু আমরা ক্রেমারের সাহায্যে পারি। সো এভাবে করে তুমি বেশ কয়েকটা প্রশ্ন এখানে দেখো, আরও কয়েকটা প্রশ্ন রেখেছি তোমার যেন প্যারা না খেতে হয়, যেন আমি সব টাইপের প্রশ্ন রেখেছি। গেল এই পর্যন্ত তুমি এগুলো প্র্যাকটিস করে ফেললা এই বোর্ডগুলো। বিস্তার না করে প্রমাণ, তাও দেখো আমাদের কি আছে এখানে, বিস্তার না করে প্রমাণটা কীভাবে করবো আমরা, নির্ণায়কের ধর্মাবলী ইউজ করে আমরা এই প্রমাণগুলো করবো। ক নম্বরে আমাদের আসে, আগেই তোমাকে বলেছিলাম যে ক নম্বরে আসে। সো এটার জন্য তুমি হচ্ছে ম্যাথ বইয়ে তুমি কিছু এক্সাম্পল তুমি সলভ করবা। হ্যাঁ, ম্যাথ বই থেকে আমরা মেইন কথা নির্ণায়কটা সলভ করবো বই থেকে। নির্ণায়কে তুমি দেখবা যে বই অনেকগুলো নির্ণায়ক আছে, সেই নির্ণায়কগুলোর মধ্য থেকে তোমার পরীক্ষার চান্স অনেক বেশি, এবং সেখান থেকে আসলে তোমার জন্য ভালো। এখন তারা বানায় দিতেও পারে, এখন তোমাকে সেই নির্ণায়কের বেসিকগুলো জেনে সলভ করতে হবে। সো তখন যারা আগে বেশি একটা নির্ণয় করনি তারা একটু প্যারা খাবা, কিন্তু চেষ্টা করো বইয়ে যে একদম কমন যেই নির্ণায়কের ম্যাথগুলো রয়েছে পরীক্ষায় বারবার আসছে, সেগুলো তুমি অ্যাটলিস্ট করে যাও। সেটা যদি তোমার কমন পড়ে যায়, তুমি একদম চোখ বন্ধ করে 4-4 তোমাকে উঠাতেই হবে, যেন তোমার কোনো এখানে সময় নষ্ট না হয়, এই সময়টুকু তুমি অন্য জায়গায় কাজে লাগাবা। সো এই জন্য একটু পরিশ্রম করতে হবে। তো তারপরেও বিস্তার না করে প্রমাণগুলো তো সহজ, ক নম্বরে আসে। তুমি এই জন্য হচ্ছে চিটাং বোর্ড 23-এর একটা ধারণা নিয়ে রাখলা, সিলেট বোর্ড 23 তুমি ধারণা নিয়ে রাখবা, এবং হচ্ছে বরিশাল বোর্ড দেখো বিস্তার না করিয়া প্রমাণ করো যে, হ্যাঁ, বরিশাল বোর্ড 22 এটা তুমি ধারণা নিয়ে রাখবা, বিস্তার না করে প্রমাণ করো, এত সময় 0। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেগুলো তোমাকে বলবো বিস্তার না করে প্রমাণ করো, দেখবা 0 প্রমাণ করতে বলছে। তো তুমি একটু দেখে রাখবা। যশোর বোর্ড 22 এটা আসছে, ঠিক আছে, উত্তরগুলো দেওয়া আছে, দেখো এটাও আসছে, বিস্তার না করে প্রমাণ করো, এভাবে তোমার আসবে। হ্যাঁ, বিস্তার না করে প্রমাণ করো, সিলেট বোর্ড 19-এ আসছে গেল। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট যে বিপরীত ম্যাট্রিক্সের মতো, ইনভার্স ম্যাট্রিক্সের মতো মোস্ট ইম্পর্টেন্ট কোনটা, এই নির্ণায়কের প্রমাণ। আমরা মেনলি কী করবো, যে বোর্ড বইয়ের ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো সবগুলোই তোমার সলভ করা থাকতে হবে, নাহলে তুমি আসলে যে পরীক্ষায় যখন একটু নতুন আসবে তুমি প্যারা খাই যাবা। সো তারপরেও তুমি এখানকারগুলো করে রাখো, এগুলো আমার পরীক্ষায় বারবার আসছে, সো তুমি এখানকারগুলো করে রাখো। পাশে বই মেন সাজেশনে যেটা বোর্ড বইগুলো সলভ করবো, যেগুলো দেখবো পরীক্ষা অনেক বেশি আসছে সেগুলো বিশেষ করে সলভ করবো। সো বোর্ড বইটা বের করে অবশ্যই প্র্যাকটিস করে নিও, এটা কিন্তু বলে রাখলাম আমি। তুমি জাস্ট এখান থেকে আশা করো যে না এটা ভাইয়া দিলে ওটা আসলো না, কেন আসলো না, তাইলে কিন্তু সমস্যা। কারণ এটা কিন্তু তুমি দেখবা যে কোনোটা রিপিট হয়েছে আর কোনোটা রিপিট হয়নি, কিন্তু নতুন দিছে। সো কিচ্ছুই করার নাই। সো তোমাকে কিন্তু করতে হবে। তারপরে আমি মোস্ট কমনগুলো দিয়ে দিচ্ছি, যেমন হচ্ছে এখানে ঢাকা 18, তারপর হচ্ছে চিটাগং 21, এটা প্রশ্ন বই পাবা, বই থেকে আসছে, এগুলো হুবহু বই থেকে আসছে একদম। বইয়ে হয়তো বা লেখা আছে A, আর ওরা প্রশ্ন দিয়ে দিচ্ছে P, এইটুকু। সো চিনতে পারলেই তুমি কাজ শেষ হয়ে যাবে, বেসিক ধারণাটা রাখলেই হয়ে যাবে। সো তুমি এখানে দিনাজপুর 21 সলভ সহ দেওয়া আছে, এখানে তুমি করে নিও। যশোর বোর্ড 23, ঠিক আছে, তারপর হচ্ছে কুমিল্লা 23, তুমি এখান থেকে দেখতে পাচ্ছ কুমিল্লা 23, দেখো ঢাকা 22। হ্যাঁ, সো এই দেখো এই প্রশ্নগুলো কিন্তু অনেক কমন। সো এগুলো তোমার যদি চলে আসে ভালো, তুমি প্যারা কম খাবা। আর তোমার বোর্ড যদি খাইস্টা মার খাওয়া তাহলে তোমার হয়তো একটা ঝামেলায় ফেলে দিবে। সো আশা করি বুঝতে পেরেছো আমরা কিভাবে এই চ্যাপ্টারটা এখান থেকে প্র্যাকটিস করে ফেলবো। সো আমি কিন্তু টাইপ করে দিলাম, টাইপ ওয়াইজ দিলাম, যে হচ্ছে কারণ এই সব প্রশ্নগুলো আলাদা আলাদা সিকিউ আকারে হচ্ছে দিতে গেলে তুমি দেখতে যে অনেক বেশি সিকিউ হয়ে যাবে। সো তুমি যেহেতু মনে করো একটা গ নম্বর নতুন অঙ্ক আর ক আর খ তুমি অলরেডি করেছো, সো সেটার জন্য নতুন আবার সৃজনশীল অ্যাড করাটা একটা ঝামেলার, এই জন্য হচ্ছে অনেক বেশি প্রশ্ন হয়ে যাবে। সো এই জন্য আমি টাইপ করে দিয়েছি, তুমি অ্যাটলিস্ট এই টাইপগুলো সলভ করো। এই টাইপ সলভ করো মানে সব সলভ করো, শেষ, তোমার কোনো টেনশন থাকবে না। সো টাইপ ওয়াইজ করো, এবং এখানে তুমি সব মিলে তুমি যদি যা প্রশ্ন আছে ক খ গ সব সাজাও, হ্যাঁ, মানে একটার ক দিছি, আরেকটার খ দিছি, আরেকটার গ দিছি, তুমি সাজাও, তুমি দেখবে যে মোটামুটি যে হচ্ছে 10টার মতো সিকিউ আসলে হবে আসলে। হ্যাঁ, সেখানে টাইপ করেই দিলাম।
এটাই বেশি বেটার হবে বলে আমার মনে হয়েছে, আমি এই জন্য এটা দিলাম। এরপরে আমরা শুরু করবো হচ্ছে আমাদের স্ট্রেট লাইন, সরল রেখা। এরপর আমরা দেখবো হচ্ছে সরল রেখা। সেম একইভাবে সরল রেখা থেকে কিন্তু আমাদের কিন্তু আরও বেশি প্রশ্ন আসবে। আমি আজকে আলোচনা করছি হচ্ছে ক বিভাগ নিয়ে, তোমাদের হচ্ছে ম্যাট্রিক্স, সরল রেখা এবং বৃত্ত। সো এটা আমাদের ক বিভাগ, এখানে 4টা প্রশ্ন আসবে। এখান থেকে আমরা টার্গেট থাকবে 3টাই দিব, আমরা এখান থেকেই 3টা দিব। সো সরল রেখা থেকে তোমাকে অবশ্যই ভালো করে প্রশ্ন নিতে হবে, কারণ এখান থেকে সরাসরি তো এক সেট আসবেই এবং বৃত্তের সাথে কিন্তু মিক্স হয়ে আসবে। সো খুব ইম্পর্টেন্ট, বাদ দেওয়া যাবে না। সো সরলরেখা থেকে কী কী পড়ো দেখো। ক নম্বরে কী ধরনের প্রশ্ন আসে? কার্তেশীয় বা পোলার স্থানাঙ্কে তোমাকে রূপান্তর করতে বলবে, বা অন্তর্বিভক্ত বহির্বিভক্ত নির্ণয় করতে বলবে, বা ঢাল নির্ণয় সংক্রান্ত জিনিস আসবে। খ নম্বরে আসবে হচ্ছে সমীকরণ নির্ণয় সংক্রান্ত। সরলরেখা সমীকরণ বের করো, এভাবে এভাবে গেছে, ওই সরলরেখা সমীকরণ বের করো, এই সরলরেখার সমীকরণ এত হলে ওই সরলরেখার সমীকরণ কত, এবং পাশাপাশি ত্রিভুজের ক্ষেত্রফল এবং মধ্যবর্তী কোণটা আমাদের খ নম্বরে আসে। গ নম্বরে স্পেসিফিক এই একটা প্রশ্ন প্রায় বোর্ডেই কিন্তু আসে, যে হচ্ছে মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক, তাই ওকে আলাদাই রেখেছি যে যা তুই গ নম্বরে। সো এটা কিন্তু ম্যাক্সিমাম বোর্ডে কিন্তু এটা আসে, সমদ্বিখণ্ডক এটা কিন্তু আসে। সো এটা ক্ষতেও আসতে পারে, মিক্স হয়ে আসতে পারে, মানে এই জিনিসগুলোর মধ্যেই ঘুরিয়ে ফিরে তুমি দেখবা যে আসে। এখন তোমার পুরো সরলরেখার 3.1, 3.2 সব ধরে করার দরকার নাই। আমি এখানে যেই টাইপগুলো দিচ্ছি, যেই টাইপের যেই ম্যাথটা দিচ্ছি ওইটা করে রাখো, ওভারঅল তোমার প্রস্তুতি হয়ে যাবে। তারপরে তোমার সময় থাকলে তুমি বোর্ডের সমস্ত প্রশ্নগুলো করবা, সময় না থাকলে তো কিছু করার নাই, তোমারই কিছু করার নেই। সো কার্তেশীয়, পোলার স্থানাঙ্ক এবং দুটি বিন্দুর দূরত্ব, এই টাইপ থেকে এই পোলার আর কার্তেশীয় থেকে আমরা কি করতে পারি, কয়েকটা প্রশ্ন সলভ করবো। আমাকে বলে একটা বিন্দু এত হলে এটার পোলার স্থানাঙ্ক নির্ণয় করবো, সেই যে পোলার স্থানাঙ্ক আমরা নির্ণয় করতে পারি। সো এই জন্য প্র্যাকটিস করবো। বরিশাল বোর্ড 23, এখানে আরও কয়েকটা প্রশ্ন রেখেছি। দেখো যে তোমাকে জিজ্ঞেস করেছিল, এখানে বলছে পোলার বের করো, এখানে একটা প্রশ্ন রেখেছি, তোমাকে বলবে কি পোলার সমীকরণে প্রকাশ করো, মানে এটাকে সমীকরণ, এটা আমাদের একটা কার্তেশীয় সমীকরণ আছে, পোলার সমীকরণ বানানো। আগে তো ছিল স্থানাঙ্ক, এবারটা হচ্ছে সমীকরণ। সো সেরকম একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে দিনাজপুর বোর্ড 23। এখানে একইভাবে আমরা দেখতে পাচ্ছি সিলেট বোর্ড 22, কিন্তু আমাদের সেম একটা প্রশ্ন রয়েছে, পোলার সমীকরণে প্রকাশ করো, বা পোলার সমীকরণ দেওয়া আছে, উল্টা প্রশ্ন আসতে পারে, উল্টা প্রশ্ন হতে পারে। পোলার সমীকরণ দেওয়া আছে, তোমাকে বললো কি কার্তেশীয় বানাও। সো এই টাইপের আমরা প্রশ্নটা দেখে রাখবো। তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে স্থানাঙ্ক, একটা সমীকরণ, দুইটা জিনিস তুমি দেখবে এখান থেকে, শেষ। আর এর বাইরে কোনো অঙ্ক তোমার এখানে দেখার দরকার নেই। এছাড়া তুমি একটু এখানে দেখো, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সংক্রান্ত 2-3টা প্রশ্ন এখানে আছে। সো এটা হচ্ছে বোর্ডটা দেখা যাচ্ছে না। সো এই প্রশ্ন তুমি দেখবা যে এক্স অক্ষ এত দূরত্ব হলে টি এর মান বের করো, বা এই টাইপের প্রশ্ন তুমি বোর্ড থেকে খুঁজে নিবা, বা এই টাইপের প্রশ্ন ওটা না পেলেও তুমি এই যে আরটা পাওয়া গেছে ঢাকা বোর্ডে কোশ্চেন তুমি করলেই হয়ে যাচ্ছে, এই টাইপটা কভার হয়ে যাবে। ঢাকা বোর্ডে উত্তরও দেওয়া আছে, গেল। তাহলে স্থানাঙ্ক, সমীকরণ আর হচ্ছে ওই ঢাকা বোর্ডে কোশ্চেন, 3টা অঙ্ক বললাম, শেষ। এবারে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত থেকে তুমি কী করবা? দেখো এখানে অন্তর্বিভক্ত বহির্বিভক্তর মধ্যে এই প্রশ্নটা খুবই কমন, তোমাকে এভাবে চিত্র এঁকে দিবে, চিত্র এঁকে দিয়ে বলছে কি এটা একটা বিন্দু, বি একটা বিন্দু, তোমাকে বলছে এবি সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের ত্রিখণ্ডন বিন্দু নির্ণয় করো। তার মানে এই যে এবি এর মাঝখানে যে সরলরেখাটা, এটাকে আমি 3 ভাগে ভাগ করি, হ্যাঁ, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। তাহলে এই যে আমি 3 ভাগে ভাগ করলাম, সো এই বিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দুর স্থানাঙ্ক এটা বের করতে বলছে তোমাকে, হ্যাঁ। তো তোমাকে এইভাবে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত দিয়ে বের করতে হবে। উত্তরটা রেখেছি, তুমি এখান থেকে দেখতে পারো, বা বোর্ডের নামটা তুমি দেখে নাও, যশোর বোর্ড 23, ঠিক আছে, যশোর বোর্ড 23। সো উত্তরটা এখানে দেওয়া আছে, সো করতে পারো তুমি। সো এই আমাদের একটা প্রশ্ন ছিল, এখানে গেল। তারপর দেখো আমাদের অন্তর্বিভক্ত বহির্বিভক্ত আরও প্রশ্ন রয়েছে। তোমাকে বলবে যে এরকম 3:2 অনুপাতে বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক, অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক তোমাকে পরীক্ষা হয়ে জিজ্ঞেস করবে, তো তুমি এভাবে করে নিবা। তো এই আমার প্রশ্ন করবো, ঢাকা বোর্ড 18 করে ফেলবো, সেম একইভাবে তোমাকে এখান থেকে এগুলোর সাহায্য নিয়ে তুমি করে ফেলতে পারবা, এই অন্তর্বিভক্ত বহির্বিভক্ত এগুলোর সাহায্য নিয়ে। বা এরকম তোমাকে বলছে সমত্রিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, যদি ক্ষেত্রফল এত হয়, তাহলে কিন্তু সিলেট বোর্ড 23টা তোমাকে প্র্যাকটিস করে রাখতে হবে। সো এই অন্তর্বিভক্ত বহির্বিভক্ত দিয়ে কোন অঙ্কগুলো করবো সবগুলো সিরিয়ালে দেওয়া আছে এখানে। সো এখানে গেল, এই প্রশ্নের উত্তর তো অলরেডি তোমরা দেখেছো। এবং এরপরে আমাদের আরেকটা প্রশ্ন রয়েছে, দেখো সমত্রিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। অলরেডি তুমি কিন্তু প্রথমেই দেখাইছিলাম সমত্রিখণ্ডন বিন্দু। সো মনে রাখবো সমত্রিখণ্ডন বিন্দু কি হয়, যে 1:2 এবং 2:1 এই দুই ভাগে কি অন্তর্বিভক্ত করে, এই 2 অনুপাতে, ঠিক আছে। বরিশাল বোর্ড 22 আমরা করবো সেম একইভাবে এই অন্তর্বিভক্ত বহির্বিভক্ত টাইপটা শেষ করার জন্য, গেল। এবার আমরা আসি হচ্ছে টাইপ 3, ক্ষেত্রফল এবং সঞ্চারপথ নির্ণয়ের জন্য কোন অঙ্কগুলো করবো। জাস্ট এখানে যদি তুমি সিলেট কুমিল্লা বোর্ড 21 করবা, চিটাগাং বোর্ড 22 করবা, চিটাগাং বোর্ড 22 করবা, এবং দিনাজপুর বোর্ড 22 করবা। দেখো এই যে সমত্রিখণ্ডিত, এই জিনিস তুমি পরীক্ষার হলে পাবা, এই সমত্রিখণ্ডিত এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আসছে। সো দিনাজপুর বোর্ড 22টা আমরা করে ফেলবো এখান থেকে।
এবং এখানে তুমি দেখতে পাচ্ছ দিনাজপুর 22 উত্তরটা দেওয়া, যশোর বোর্ড 19টাও করবো আমরা। দেখো এ বি এর সমত্রিখণ্ডক বিন্দুদের সাথে মূল বিন্দু যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রে বের করো। তাহলে এখানে তুমি সমত্রিখণ্ড বিন্দু আগে বের করলা, তারপরে এই যে 3টা বিন্দু জানলে ক্ষেত্রফল বের করা যায়, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। সো এই যে সেই ক্ষেত্রফলের টাইপের প্রশ্ন তুমি যশোর বোর্ড 19 বা এই টাইপের তুমি পড়ছো, দেখো ক্ষেত্রফল সঞ্চারপথ নির্ণয় সংক্রান্ত প্রশ্ন। সো আমরা এটা করে ফেলতে পারবো আশা করছি। এবং চিরাং বোর্ড 22 করবো আমরা একইভাবে, সঞ্চারপথের জন্য আমরা এই প্রশ্নটা করে রাখবো, তাহলে কিন্তু আমাদের এই টাইপটা হয়ে গেল। ঠিক আছে, সঞ্চারপথ বা আমরা মেইনলি এখান থেকে দেখলাম কি যে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত। সো অ্যাটলিস্ট তুমি যদি এখানে যে কয়েকটা অঙ্ক তোমাকে বললাম অন্তর্বিভক্ত বহির্বিভক্ত এতটুকু যদি তুমি করো, তোমার কিন্তু এখান থেকে ম্যাক্সিমাম প্রস্তুতি কিন্তু হয়ে যাচ্ছে। সো টেনশন নেওয়ার কোনো কারণ নাই, তোমার কিন্তু বইয়ের সব অঙ্ক করতে হবে না ধরে ধরে। তারপরে বইটা খুলে তুমি দেখবা যে প্রশ্নগুলো বোর্ডে অনেকবার আসছে, দেখবা যে বইয়ের অঙ্কের নামের পাশে অনেক সাল লেখা, এত সাল এত সাল এত সাল। সো অঙ্কগুলো একটু দেখে রাখতে পারো, সলিউশন থেকে দেখে রাখলাম, একটু করে রাখলাম, বেটার হবে। তোমার ওই প্রশ্নগুলো আসেনি কিন্তু চলে আসলো, দিয়ে দিল। আর তোমার তো ভালো বেসিক নাই যে তুমি এই প্রশ্নগুলো করার মাধ্যমে যে বেসিক কাজে লাগে সেই বেসিক দিয়ে তুমি অঙ্কটা করবা। তোমার যদি এমন অবস্থা না থাকে যে ভাই আমি তো ওইভাবে প্রস্তুতি নেইনি আগে, সো আমার তো টাফ, তারা অ্যাটলিস্ট বোর্ডে আসা অনেক বেশিবার আসা বোর্ডে আসা ওই ম্যাথগুলো করে রাখবো। এবার হচ্ছে ঢাল আর সরলরেখার সমীকরণ নির্ণয় সংক্রান্ত প্রশ্নগুলো আমরা দেখবো, কোন কোন প্রশ্ন সলভ করতে পারি আমরা। দেখো ঢাল বের করতে বলছে, বা হচ্ছে এখানে ঢাল থেকে তোমাকে কি বের করতে বলছে, দিনাজপুর বোর্ড 23 অঙ্কটা আমরা দেখে রাখবো। হ্যাঁ, যে কোণ উৎপন্ন করে ধনাত্মক x অক্ষের সাথে উৎপন্ন কোণ ঢাল থেকে বের করা যায়। এবং একইভাবে আমরা রাজশাহী বোর্ড 22 আমরা করবো এখান থেকে, রাজশাহী বোর্ড 22 উত্তরটাও দেওয়া আছে দেখো। তারপর দেখো ঢালের আমাদের আর প্রশ্ন রাজশাহী বোর্ড 21 আমাদের রয়েছে, দিনাজপুর বোর্ড 23 আমাদের রয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 23 রয়েছে, কুমিল্লা বোর্ড 22 রয়েছে, ময়মনসিংহ বোর্ড 22 তুমি এখান থেকে করবা। আমি আর প্রশ্নগুলো তোমাকে পড়ে বুঝাই দিলাম না। তবে এই প্রশ্নগুলো কিন্তু খুবই কমন পরীক্ষায় চলে আসবে। ঠিক আছে, সো এখানে দেখো ময়মনসিংহ বোর্ড 21, তাছাড়া বরিশাল বোর্ড 21। সো আমি এখানে ব্যাখ্যা করলাম না কেন ওগুলো রাখা হয়েছে, তুমি দ্রুত দেখে নাও। ঢাকা বোর্ড 21 অনেকগুলো প্রশ্ন রাখা হয়েছে, কারণ এই প্রশ্নগুলো আসে ঘুরে ফিরে আসে। রাজশাহী বোর্ড 21 তুমি একটু জাস্ট এখান থেকে দেখে নাও, বোর্ডের নামগুলো লেখা রয়েছে, বা তুমি সাথে সাথে প্র্যাকটিস করে নাও। অনেকগুলো প্রশ্ন রাখা হয়েছে, কারণ এখান থেকে কিন্তু এই টাইপটাই তোমার একটু বিশাল বড় আর কি। হ্যাঁ, বাকি টাইপগুলো কিন্তু ছোটো ছোটো ছিল। সো অনেক অঙ্ক এসেছে এখান থেকে, আর অনেক অঙ্ক আসে, তাই তোমাকে প্র্যাকটিস করতে হবে। অনেক অঙ্ক দেখতে পাচ্ছ, এই টাইপের তোমাকে একটু প্যারা দেবে, সময় নিয়ে করতে হবে। এমন তো না যে তুমি জাস্ট 2 ঘন্টা বসবা সব শেষ, তাইলে তো ভালোই হইতো, তাই না? তো তোমাকে একটু সময় দিতে হবে, এখানে প্যারা তুমি খাবা, একটু সময় দিবা। ঠিক আছে, অনেক প্রশ্ন রয়েছে, তোমাকে সময় দিতে হবে। এবং বিশেষ করে দেখো আরেকটা টাইপে চলে আসছে আমরা সমান্তর লম্ব রেখার শর্ত। সেখানে দিনাজপুর বোর্ড 23 বা আরও পিছনে যে অঙ্কগুলো দেখালাম, সমান্তরাল লম্ব তোমাকে এরকম বলবে যে এত রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো, বা এই রেখাটার সমান্তরাল রেখার সমীকরণ বের করো, এই রেখাটার লম্ব রেখার সমীকরণ বের করো। হ্যাঁ, এরকম টাইপের প্রশ্ন এই টাইপে আসে। সো এই টাইপটা আমরা করবো। এখান থেকে দেখো বলছে এত রেখার সমান্তরাল রেখার সমীকরণ বের করো। সো এরকম প্রশ্নগুলো একটু আমাদের ক নম্বরে আসে সহজগুলো, এত রেখার সমান্তরাল রেখার সমীকরণ বের করো, সবগুলো রাখা হয়েছে এখানে। হ্যাঁ, ঠিক আছে, যে এত রেখার লম্ব রেখার সমীকরণ বের করো, সবগুলো রাখা হয়েছে। সো বোর্ডের নামগুলো তুমি একটু দেখে নাও এখান থেকে, এবং অথবা তুমি পজ করে করে আস্তে ধীরে ধীরে করো, ম্যাথগুলো করবা এখান থেকে। ঠিক আছে, এখানে অনেক প্রশ্ন রেখেছি, অনেক প্রশ্ন বলতে কিন্তু জাস্ট ওই প্রশ্নের খালি গ নাম্বার বা খালি ক নাম্বার। হ্যাঁ, অনেকগুলো সৃজনশীল না, অনেকগুলো প্রশ্ন, সেটা মিলে সৃজনশীল করলে আরও কম হবে। ঠিক আছে, সো এখানে রাজশাহী বোর্ড 21 সহ আরও অনেক প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা। দেখো ওই একই টাইপের মধ্যে সমান্তর লম্ব রেখার সমীকরণ ত্রিভুজ উৎপন্ন করে কিনা, লম্বের পাদবিন্দু, যত প্রশ্ন এখান থেকে এই টাইপের মধ্যে আছে সবগুলো এখানে মোটামুটি আছে। এইগুলো কাভার করলে তোমার আর কোনো দুশ্চিন্তা করতে হবে না। তারপরে লম্ব দূরত্ব এরকম বের করতে বলে যে এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব বের করো, সেই টাইপগুলো আমাদের দরকার হয়। ঠিক আছে, সো তোমাকে একটু সময় দেবে এই টাইপে, তুমি টাইপ 4 এবং 5-এ তোমার বেশ সময় দিতে হবে। ঠিক আছে, সো আমি বোর্ডের নামগুলো বললাম না, তুমি জাস্ট এখান থেকে দেখে নাও। ঠিক আছে, এরপরে আমাদের রয়েছে আরেকটা টাইপ, সেটা হচ্ছে টাইপ 6 মধ্যবর্তী কোণ এবং মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ড। এখান থেকে স্পেসিফিক কিছু অঙ্কই রয়েছে। দেখো তোমাকে এনে ক্ষেত্রফল ও ভর কেন্দ্র নির্ণয় করতে বলছে। দেখো কীভাবে ভর কেন্দ্র নির্ণয় করবা, সো একটা অঙ্ক করা থাকা উচিত এখান থেকে তোমার। পজিটিভ যে অন্তকেন্দ্র নির্ণয় করো, অন্তকেন্দ্র হইলে কীভাবে নির্ণয় করবা সেটা বের করে, সেটা হচ্ছে এই অঙ্কটা থেকে আমরা করব। ঠিক আছে, অন্তকেন্দ্রকে বের করে উত্তরটা সহ দেওয়া রয়েছে। দুইটা হচ্ছে সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব দেওয়া রয়েছে, এটা গ নাম্বারে আসছে। হ্যাঁ, তো ওই রেখাটা বের করতে বলছে। তারপর হচ্ছে সেম একইভাবে এই যে এই টাইপের প্রশ্নগুলো এরকম ত্রিভুজ আঁকা থাকবে, এরকম প্রশ্ন বেশি পাবা। সো এটা দেখো বরিশাল বোর্ড 19-এ আসছে। সো বরিশাল বোর্ড 19, তারপরে দেখো এখান থেকে আমি স্পেসিফিক তোমার জন্য একটা অঙ্ক বের করছি, অঙ্কগুলো করবো আমরা সবগুলোই করবো।
এরকম মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী দূরত্ব টাইপের জিনিসপত্র অনেক রয়েছে। এবং বিশেষ করে আমরা এখান থেকে হচ্ছে এই লম্ব দূরত্বগুলো তো বের করলাম, এই দেখো মধ্যবর্তী কোণেরগুলো রয়েছে, বলবো একটা এত রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণ নির্ণয় করো, স্থূল কোণ নির্ণয় করো, তোমাকে এভাবে দিবে। সো এই অঙ্কগুলো আমরা করে রাখবো, বোর্ডের নামগুলো তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ। সো বোর্ডের নামগুলো তুমি মার্ক করে নাও এবং হচ্ছে গ নম্বর নাকি খ নম্বর সেটা বিশেষ করে তুমি দেখে নাও, বা এইটা টাইপ ওয়াইজ করো, তুমি ভিডিও পজ করো আর টাইপ ওয়াইজ প্রশ্ন করো এবং প্রশ্নের সাথে সলভও দেওয়া আছে। আর সলভ যদি এখানে তুমি না পাও তাহলে তুমি টেস্ট পেপারটা বের করেও দেখে নাও। যেমন এই প্রশ্নটা আসছে দিনাজপুর 21, তুমি বুঝলা এই টাইপের অঙ্কটা সলভ করতেছো কিন্তু পারতেছো না, সলভ এইখানে দেওয়া নাই, তাহলে তুমি টেস্ট পেপার বের করো দিনাজপুর 21-এর গ নম্বরটা করে ফেলো। এভাবে করে তুমি আগাও, ভিডিও দেখে দেখে আস্তে আস্তে আগাও, ঠিক আছে? সো আস্তে আস্তে এভাবে আগাও, আমি বোর্ডগুলো দেখিয়ে দিচ্ছি, তোমাদের সময় বাঁচবে। এবং দেখো এখানে এই যে আরেকটা টাইপের প্রশ্ন ইম্পর্টেন্ট, সমদ্বিখণ্ডক। হ্যাঁ, সমদ্বিখণ্ডক দেখো এই লাল করা আছে, মানে কি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সমদ্বিখণ্ডক, এই মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক এই টাইপ থেকে আমরা অবশ্যই অঙ্কটা করবো, কারণ এই টাইপ কিন্তু পরীক্ষা আসে। এই অঙ্কটা আর কোন ভ্যারিয়েশনে আসতে পারে সেটা দেখো। এবার তোমাকে বলতে পারে 2 ও 3 নং সরলরেখার মধ্যবর্তী স্থূল কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো, বা সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো, এই ভ্যারিয়েশনে চাইতে পারে, শুধু সমদ্বিখণ্ডক চাইতে পারে, সমদ্বিখণ্ডকের সমীকরণ চাইতে পারে। সো আমরা এই অঙ্কটা করে রাখবো। যশোর বোর্ড 23, ঠিক আছে? যশোর বোর্ড 23 করো, উত্তরটা দেখো দেওয়া আছে, পজ করে সুন্দর করে করো, বুঝো, করে নাও। বরিশাল বোর্ড 22টা আমরা করে রাখতে পারি। এখান থেকে আমাদের এই দেখো উত্তর সহ দেওয়া রয়েছে যে কখন আমরা স্থূল কোণের সমদ্বিখণ্ডক পাবো বা কখন আমরা সূক্ষ্ম কোণের পাবো, সেটা কিন্তু উল্লেখ করে লেখা আছে প্লাস মাইনাস দিয়ে। সো এই টাইপটা বেশি একটু রাখতে হবে তোমাকে, কারণ পরীক্ষা এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। দেখো এরকম আরও জিজ্ঞেস করতে পারে, আমাদের হচ্ছে চিটাগাং বোর্ড 19 এই টাইপেও এভাবেও কিন্তু জিজ্ঞেস করতে পারে এই টাইপ থেকে। সো এইটুকু সুন্দর মতো করে নাও, তাহলে কিন্তু তোমার এই চ্যাপ্টারটা কিন্তু সুন্দর মতো ক্লিয়ার হয়ে যাবে। সো একটু কিন্তু তোমাকে সময় দিতে হবে, এখানে বেশ সময় দিতে হবে, 1.5 সেট প্রশ্ন। তো তুমি কিন্তু সারাদিন সময় দেবে, একটা সারাদিন আমি তোমাদের কিন্তু রুটিন করে দিয়েছি যে কিভাবে তুমি আসলে যে হচ্ছে হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের প্রস্তুতি নিবা, কোন চ্যাপ্টারে কতটুকু সময় দিবা, কোন চ্যাপ্টারগুলো বাছাই করে পড়বা, সেটা কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়েছি। হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে A+ পর সহজ প্ল্যান। সো যারা দেখোনি পেজে যাও, ভিডিওসে যাও, এখনই দেখে ফেলো, চ্যানেল থেকে এখনই দেখে ফেলো, তারপরে তুমি প্রস্তুতি নাও। সো সারাদিন তোমাকে এতগুলো অঙ্ক তুমি সারাদিনে করতে পারবে, সমস্যা হবে না। এবার বৃত্ত আমরা চলে আসি। বৃত্ত থেকে কি করবো দেখো, বৃত্ত থেকে আমাদের ক খ গতে কোন প্রশ্নগুলো রয়েছে। বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করা অনেক কমন প্রশ্ন, বা জিজ্ঞেস করে বৃত্তের পোলার সমীকরণ নির্ণয় করতে বলতে পারে, অথবা এক্স ও ওয়াই অক্ষের ছেদাংশ বের করো বা স্পর্শকের দৈর্ঘ্য বের করো। এগুলো সাধারণত ক নম্বরে আসে। খ নম্বরে আসে কি বিভিন্ন বৃত্তের সমীকরণ, তোমাকে প্যারা দিবে এই টাইপটা। সো দেখো এই টাইপগুলো খুবই ছোট সহজ, 5-6টা করে অঙ্ক করলে শেষ, কিন্তু এই টাইপটা তোমাকে অনেক বেশি প্যারা দিবে, অনেক অঙ্ক আছে। হ্যাঁ, তোমাকে প্রায় 10-20টার মতো অঙ্ক তোমাকে করতে হবে এখান থেকে। হ্যাঁ, সো এখানে প্যারা দিবে, সো আগে রেডি থাকো। সো তুমি ক নম্বরটাকে 2 মার্কস তো তুমি আগে এনশিওর করো যে ক নম্বর আসলে তুমি পারি আমি। সো দেখো বৃত্তের তুমি সাধন এতটুকু তো বুঝোই, তুমি বৃত্তের কেন্দ্র, বৃত্তের ব্যাসার্ধ, সো বই থেকেই তুমি অ্যাটলিস্ট লাগলে করে নাও, বই থেকে তুমি করে নাও। কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করো, তুমি যেন পারো এটা মেক শিওর করো। তারপরে আমি 2-3টা অঙ্ক দিয়ে দিচ্ছি, ঢাকা বোর্ড 23 বা বরিশাল বোর্ড 23, বা তুমি আরও কয়েকটা অঙ্ক করো ওই কেন্দ্র ব্যাসার্ধ থেকে। সো আমি মেনলি চলে যাচ্ছি হচ্ছে কি, এই দেখো খণ্ডিতাংশ বের করতে বলবে যে এটা একটা বৃত্ত, এই বৃত্তে দেখো যেখানে কিন্তু কি বের করেছে, দেখো এরকম কেন্দ্র, এগুলো কিন্তু বের করেছে, কেন্দ্র বের করেছে। যাই হোক জিএফসি লাগবে। তো তুমি খণ্ডিতাংশের দৈর্ঘ্য, এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য, ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য জিজ্ঞেস করবে। সো তোমাকে উত্তর করতে পারতে হবে 2 নম্বরের জন্য। সো তাছাড়াও একটু বড়োভাবে হয়েও আসতে পারে অঙ্কগুলো। সো বরিশাল বোর্ড 22 ছাড়াও এই অঙ্কগুলো আমরা একটু করবো। পোলার সমীকরণের কথা বলছিলাম। সো পোলার সমীকরণের জন্য তুমি প্র্যাকটিস করবা কয়েকটা অঙ্ক সিরিয়ালে রয়েছে। দেখো বোর্ডের নামটা দেখো, চিটাগাং বোর্ড 22, তারপর হচ্ছে চিটাগাং বোর্ড 22, কী কী আছে দেখো, কুমিল্লা 19, যশোর বোর্ড 23, বরিশাল বোর্ড 22। এগুলো হচ্ছে আমাদের কি, যে এই পোলার সমীকরণ সংক্রান্ত করতে হবে অঙ্কগুলো, তাই তোমার পোলার সমীকরণ নিয়ে ভয়টা কেটে যাবে। এরপরে শুরু হলো বিভিন্ন বৃত্তের সমীকরণ। সো তুমি এখানে খেয়াল করবা এই যে টাইপের নাম খেয়াল করবো এবং কোন অঙ্কটা করবো, প্র্যাকটিস করবো, সেটা তুমি খেয়াল করবা। সো শুরু হলো কিন্তু আমাদের অনেকগুলো কিন্তু টাইপ আসবে, বিভিন্ন ধরনের কিন্তু সমীকরণ নির্ণয় করা যায়। অক্ষকে স্পর্শ করলে বৃত্তের সমীকরণ তোমাকে এভাবে জিজ্ঞেস করবে, যেমন জিজ্ঞেস করেনি, দেখা যাচ্ছে এখানে দেখো এক্স অক্ষকে স্পর্শ করছে, তাহলে এখন তোমাকে বলছি এটা আমি সমীকরণ বের করতে হবে। কিভাবে বের করবো, সেরকম অক্ষকে স্পর্শ করলে কোন শর্ত এবং সেটা দিয়ে কীভাবে সমীকরণ বের করতে একটু প্র্যাকটিস থাকা জরুরি। তাই আমরা সিলেট বোর্ড 22-এর অঙ্কটা করবো এখান থেকে। দেখো এখানেও সেমভাবে বলেছে যে এক্স অক্ষকে স্পর্শ করলে, তাহলে তুমি আরও একটা প্র্যাকটিস হয়ে গেলো। বরিশাল বোর্ড 22টা করলেও এই টাইপটা প্র্যাকটিস হয়ে গেল। অক্ষকে স্পর্শ করলে এই টাইপের আরেকটা প্রশ্ন রয়েছে আমাদের দিনাজপুর বোর্ড 19-এর। দেখো তোমার প্রশ্ন এখানে বলা আছে যে রেখাত্রয়কে স্পর্শ করে। হ্যাঁ, তার মানে 3টা রেখাকে স্পর্শ করে। সেরকম বিভিন্ন রেখাকে স্পর্শ করলে বৃত্তের সমীকরণ বের করার যে প্যাটার্ন বা নিয়ম, সেটা তুমি শিখে রাখলা এই টাইপ থেকে। ওকে, গেল একটা টাইপ। এবার পরের টাইপ 4 নাম্বার,
বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এবং অন্য যে কোনো বিন্দু দেওয়া আছে, এরকম থাকলে কীভাবে আমরা বের করবো? দেখো ক নাম্বারে আসে, ছোটো তো সেটা আমাদের সহজে পারবা। যেমন যশোর বোর্ড 22 থেকে করবো আমরা, কেন্দ্র আর অন্য কোনো বিন্দু দেওয়া থাকলে যশোর বোর্ড 22 এটা করলেই হবে এখান থেকে। ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকলে সেক্ষেত্রে বৃত্তের সমীকরণ তুমি কীভাবে নির্ণয় করবা? দেখো এই যে একটা ব্যাস আমাদের বৃত্ত দেওয়া আছে এবং তোমাকে এখানে উল্লেখ করে বলে দিবে যে এই দুইটা বিন্দু যদি একটা ব্যাসের প্রান্ত বিন্দু হয় তাহলে সেক্ষেত্রে বৃত্তের সমীকরণ কী কত হবে, এবং বৃত্তের সমীকরণ বের করার পরে তুমি খণ্ডিতাংশের দৈর্ঘ্যও বের করো, নানানভাবেই বলতে পারে। সো তুমি কীভাবে বের করবা সেই টাইপ প্র্যাকটিসের জন্য তুমি চিটাগং বোর্ড 22টা দেখে রাখলা, একটা এখানে দেওয়া, বা তুমি এখানে আরও কয়েকটা করো, ঠিক আছে? সো কারণ অনেকগুলো টাইপ তো যেন আমি কম রাখার চেষ্টা করছি, তুমি আরও কয়েকটা করবা। সো দুই অক্ষকে ছেদ করবে এবং মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ এরকম যদি কখনো বলে সেক্ষেত্রে আমরা কীভাবে করব, তো সেটা প্র্যাকটিস থাকা দরকার। দিনাজপুর বোর্ড 17 করবো আমরা এখান থেকে। দিনাজপুর বোর্ড 17 পুরো না, দেখো তুমি খালি খ গই করবা, এখানে যেটুকু আছে সেটুকুই করবা, আর ক নাম্বার তোমার অলরেডি ডান হয়ে গেছে, তুমি চিন্তা করবা, সমস্যা নাই। এবং তুমি শুধুমাত্র এই বোর্ডে দেখো রাজশাহী বোর্ড 18 শুধু খ করবা, অনলি খ করবা, তাহলে এটা একটা হয়ে যাবে, পুরো বোর্ড করার দরকার নেই তোমার। 3 বিন্দুগামী বৃত্তের সমীকরণ এরকম যদি কখনো বলে, 3টা বিন্দু দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে বৃত্তের সমীকরণ কীভাবে বের করবা? সো যশোর বোর্ড 17টা প্র্যাকটিস করে ফেলো, 3টা বিন্দু দিয়ে গেলে কীভাবে করতে হয়, উত্তরটা দেওয়া রয়েছে এখানে। বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র বিভিন্ন রেখার উপর অবস্থিত, তাহলে কেন্দ্রটা অন্য রেখার উপরে অবস্থিত যদি হয়, এরকম টাইপ পরীক্ষা আসে, তাহলে তুমি কীভাবে করবা? যেমন এই টাইপের দেখতে পাচ্ছ, এই টাইপটা এসেছে কোথায়? ঢাকা বোর্ড 23 এসে, খ নম্বরটা এখান থেকে করে ফেলো তুমি, নো প্রবলেম। ঢাকা বোর্ড 23 উত্তরটাও দেওয়া আছে এখানে। তারপর দেখো এখানে আরও এরকম সেম টাইপের প্রশ্ন রয়েছে আরও একটা। সো এটা হচ্ছে সিলেট বোর্ড 19-এ লেখা রয়েছে, সিলেট বোর্ড 19। তারপরে তুমি দেখো হচ্ছে কুমিল্লা বোর্ড হচ্ছে 17, হ্যাঁ, তারপর হচ্ছে কুমিল্লা বোর্ড 17-এর পরে ওই টাইপ গেল। এবার হচ্ছে ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ, বিভিন্ন ছেদ বিন্দু দেওয়া থাকবে তোমাকে, তাহলে সেই বৃত্তের সমীকরণ বের করবো কীভাবে? দিনাজপুর বোর্ড 23 করতে পারি আমরা এখান থেকে, তাহলে ঢাকা বোর্ড 22 করতে পারি আমরা এখান থেকে। বৃত্তের সাথে ত্রিভুজ বা বর্গক্ষেত্রের সম্পর্ক জনিত একটা অঙ্ক আমি তুমি করে রাখতে পারো, হচ্ছে দিনাজপুর বোর্ড 19-এর অঙ্কটা করে রাখতে তুমি পারো, উত্তরটাও দেওয়া আছে। বৃত্তের বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, এই যে স্পর্শকের দৈর্ঘ্য এটা কিন্তু ক নম্বরে আসে। সো এই ক নম্বরটার জন্য আমি বলেছিলাম আগে, দেখো ক নম্বরে আসছে, কি কোন অঙ্ক করবো? কুমিল্লা বোর্ড 22 তুমি করে রাখো, ঠিক আছে, যশোর বোর্ড 23 তুমি করে রাখো, আর দিনাজপুর বোর্ড 23 তুমি করে রাখতে পারো, 3টা অঙ্ক করে রাখো, হয়ে গেল। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয়, হ্যাঁ, তাহলে স্পর্শকের সমীকরণ নির্ণয়। সো এখানে বেশ কয়েকটা অঙ্ক করতে হবে তোমাকে, রাজশাহী বোর্ড 23, তারপরে কুমিল্লা 23, চিটাগাং 23, এবং হচ্ছে স্পর্শকের একটা সমীকরণ যশোর বোর্ড 22, হ্যাঁ, যশোর বোর্ডের উত্তরটা দেওয়া আছে, এবং এটা হচ্ছে কুমিল্লা 18, 18 উত্তর সহ দেওয়া রয়েছে। এবার আরেকটা জিনিস, বৃত্তের সাপেক্ষে বৃত্তের অবস্থান এবং দুইটা বৃত্ত স্পর্শ করে এরকম সংক্রান্ত অঙ্ক একটা বা দুটো রয়েছে। সো ঢাকা বোর্ড 19 আমরা করবো এখান থেকে। আর মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে বৃত্তের সাধারণ জ্ঞান, আমরা শেষের দিকে চলে আসছি। সো অনেকগুলো টাইপ কিন্তু বৃত্তের সমীকরণ দেখবে যে প্রায় 8-9 রকমের বৃত্তের সমীকরণই তোমার শিখতে হচ্ছে, 8-9 রকমের একটা দুইটা করে অঙ্ক, মানে প্রায় 16টা অঙ্ক, হ্যাঁ। সাধারণ জ্ঞানের জন্য তুমি শিখবা, খুব ইম্পর্টেন্ট, দিনাজপুর বোর্ড 22 তুমি শিখবা এখান থেকে, ঠিক আছে, চিটাগাং বোর্ড 23 তুমি শিখবা। সো গেল আমাদের এখান থেকে স্পর্শকের আরও একটা অঙ্ক রয়েছে, এখানে স্পর্শকের আমরা এই কয়েকটা অঙ্ক দেখে রাখবো। স্পর্শবিন্দু, স্পর্শক কিনা জিজ্ঞেস করবে, এই শর্ত, এই টাইপটা পরীক্ষা তো অনেক আসবে, এই যে শর্ত, স্পর্শকের এই স্পর্শক কিনা করতে হলে খুবই ইম্পর্টেন্ট আর কি, হ্যাঁ। স্পর্শকের টাইপটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা এখান থেকে আসে পরীক্ষা আর কি, হ্যাঁ। সো অঙ্কটা আমরা করবো। এ বলছে বিধি সমান্তরাল রেখা আছে, বিধিকে স্পর্শ করে এবং স্পর্শ বিন্দু নির্ণয় করতে বলছে। সো এরকম এই যে এরকম টাইপ, সেটা একটা খুবই ইম্পর্টেন্ট, স্পর্শকের সমীকরণটা খুব ইম্পর্টেন্ট, অলরেডি স্টার দিয়ে তোমাকে দেখাইছি আমি। সো স্পর্শকের সমীকরণ টাইপের সবগুলো অঙ্ক এখানে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা খুব আসে, তো এটাই আমরা অনেকবার দেখাইছি। স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, অনেকগুলো রেখেছি, কারণ এটা পরীক্ষা অনেক আসছে, অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো স্পর্শকের সমীকরণটা খুব ভালো মতো মাথায় রাখবো আমরা সৃজনশীলের জন্য, খ বা গ নাম্বারের জন্য। সো এটা 4 মার্কসে চলে আসছে, ধরে রাখতে পারো। সো লাস্ট চ্যাপ্টার খুব মনোযোগ দিয়ে করবো আমরা। সো এই হচ্ছে আমাদের গেল হচ্ছে এখান থেকে ক বিভাগের সবগুলো চ্যাপ্টার। আমাদের হচ্ছে 1, 3, 4, এই 3 চ্যাপ্টার থেকে 4টা সিকিউ আসবে, এবং 4টা সিকিউ থেকে 3টা সিকিউ তোমাকে উত্তর করতেই হবে। সো মেক শিওর তুমি এই 3টা চ্যাপ্টার খুব ভালো মতো পড়ে ফেলছো, তাহলে তুমি কিন্তু এখান থেকে 3টা সিকিউ দিতে পারলে তোমার 5টার মধ্যে 3টা ডান, আর লাগে হচ্ছে 2টা, তাই না? সো সেই দুটো তুমি কিন্তু চাইলে খ বিভাগ থেকে উত্তর করতে পারবে। সো খ বিভাগেও যদি তুমি এরকম প্রত্যেকটা টাইপের কোন অঙ্কগুলো করলে তোমার মোটামুটি প্রস্তুতি গোছানো হয়ে যাবে, সেটা তুমি যদি চাও,
হ্যাঁ টপ 15 সিকিউ সাজেশন বা টপ 10 সিকিউ সাজেশন যদি তুমি চাও সেটা কমেন্টে জানাও। তাহলে তোমরা যদি মনে করো যে ভাই হ্যাঁ এটা আমার প্রস্তুতি গোছাতে হেল্প করছে, সেটা অবশ্যই কমেন্টে জানাও। তোমাদের কমেন্ট দেখে, তোমাদের রেসপন্স দেখে ইনশাল্লাহ আমি নেক্সট বিভাগ অর্থাৎ খ বিভাগ থেকে তুমি কীভাবে 2টা সিকিউ উত্তর করতে পারবা সেটাও আমি নিয়ে আসার চেষ্টা করব। তো সেটা সবাই জানো। আর সবাই আমাদের অ্যাডমিশন ব্যাচ সম্পর্কে অবগত আছো, আমাদের ভার্সিটি ক প্লাস বুঝছো, বা যারা মেডিকেল প্রস্তুতি নিবা মেডিফিজিক্স মেডিকেমিস্ট্রি ব্যাচ কিন্তু রয়েছে আশিক ভাইয়ার, এবং ইঞ্জিনিয়ারিং ফিজিক্স ব্যাচও কিন্তু আমাদের রয়েছে। সো যারা যেটাই ভর্তি হতে চাও আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা একটা মেসেজ দিও, বা নাম্বারটা আমি লিখে দিচ্ছি। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি একটা মেসেজ দিও 01856305900। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপে তুমি কথা বলে তুমি তোমার এখন একটা অফারও চলছে পরীক্ষা চলাকালীন, সো তুমি কিন্তু অফারটা নিয়ে রাখতে পারো। সো কথা বলে রাখো। সো ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সবার সাথে। ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরবর্তী বিভাগের আমাদের হারমেথ ফার্স্ট পেপারের যে খ বিভাগ সেটাও যদি তুমি সাজেশন চাও সেটা কমেন্টে জানাও। আর সবাই অবশ্যই ভিডিওতে লাইক করে দাও, অবশ্যই করে দাও। ভালো থাকো, দেখা হবে, আল্লাহ হাফেজ।